শেখ হাসিনা দেশে ফেরা ছক কষে ফেলেছেন। সর্বশক্তি দিয়ে ছাপাবেন তিনি, যে কোনো মুহূর্তেই তিনি বাংলাদেশে পা রাখতে পারেন বলে খবর রয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যেহেতু সংবিধান অনুযায়ী অবৈধ সরকার, সংবিধানে যেহেতু তার কোনো বৈধতা নেই, ভিত্তি নেই, সেহেতু এই সরকার যাই করুক, যাই ঘোষণা দিক, সবকিছু অবৈধ। ভারতের শত্রু দেশের তালিকায় দুটি দেশ সব থেকে বেশি প্রাধান্য পেত সব সময়, সেই দুটি দেশ হচ্ছে চীন এবং পাকিস্তান। চীন এবং পাকিস্তানকে ভারত সবসময়ই শত্রু দেশ হিসেবেই চিহ্নিত করে এসেছে এবং সেরকমটাই আমরা দেখেছি। সাম্প্রতিক সময়ে শত্রু দেশের তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, 5 নম্বরে বাংলাদেশের নাম তারা অন্তর্ভুক্ত করেছে, এরকম খবরও আমরা ভারতীয় কিছু গণমাধ্যমে দেখেছিলাম। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা ঐতিহাসিক নির্বাচন, সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। আমরা ওনার প্রতিশ্রুতির সাথে একাত্মতা ঘোষণা করেছি এবং ওনার প্রতিশ্রুতি যাতে অক্ষর অক্ষরে পালিত হয় সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার সিইসির বক্তব্য নিয়ে রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। যে কোনো সময় বাংলাদেশে যে কোনো নাটকীয় ঘটনা ঘটে যেতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রদর্শক, আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রদর্শক, এই জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না বাড়ি একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের বক্তব্যগুলো একে একে দেখে আসি। চলুন। বর্তমান অন্তর্বর্তী সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যেহেতু সংবিধান অনুযায়ী অবৈধ সরকার, সংবিধানে যেহেতু তার কোনো বৈধতা নেই, ভিত্তি নেই, সেহেতু এই সরকার যাই করুক, যাই ঘোষণা দিক, সবকিছু অবৈধ। ইন্ডিমনিটি দিক, জুলাই ঘোষণাপত্র পাঠ করুক, বা এই সরকার একটা নির্বাচন আয়োজন করুক, সব অবৈধ হবে। কারণ অবৈধ সরকারের নির্বাচন অবৈধ, দায় মুক্ত অবৈধ, অবৈধ সরকারের ঘোষণাপত্র অবৈধ। আপনারা হয়তো মনে করতে পারেন যে শেখ মোহাম্মদ রাসেল ছোট্ট একটা মানুষ, এত বড় বড় কথা বলে, এত বড় কথা বললো। কথাগুলো তো সত্য। যে সরকারের বর্তমান বাংলাদেশের যে সংবিধান আছে, যে সংবিধানের আলোকে সরকার শপথ নিছে, এই সংবিধানে তো অন্তর্বর্তী সরকার বলে কিছু নেই। তাহলে এই সরকার সংবিধান অনুযায়ী ভিত্তি নাই, অবৈধ। তাহলে এই সরকার অবৈধ, এবং অবৈধ সরকার যা করবো তাই কিন্তু অবৈধ। আসলে প্রকৃতপক্ষে কথাগুলো আমার না, এই কথাগুলো বলছেন লেখক ও চিন্তক ফরহাদ মাজার। তিনি গত 8ই আগস্ট বেলা 11:59 তার নিজের ভেরিফাইড ফেসবুকে লেখেন, অবৈধ সরকারের অধীনে নির্বাচন অবৈধ বলে তিনি মন্তব্য করছেন তার ওই লেখনীতে। আরও দীর্ঘ লেখার মধ্যে তিনি অনেকগুলো বিষয় তুলে ধরছেন। জুলাই ঘোষণাপত্র, নির্বাচন, 15ই জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত ইন্ডেমনিটি, দায় মুক্তি, এই সব বিষয় তিনি মানে সূক্ষ্মভাবে উপস্থাপন করছেন। তার আগে ফরহাদ মাজার সম্পর্কে আপনাদেরকে একটু বলি। জনাব ফরহাদ মাজার কিন্তু বাংলাদেশের সংবিধানের পক্ষে না, তিনি বাংলাদেশের সংবিধান মানতে চান না। তিনি বারবারই বলেন যে এই সংবিধান হলো শেখ হাসিনার সংবিধান। এই কথা বলেন যে এই সংবিধান নাকি ফ্যাসিস্ট হাসিনার সংবিধান, সেই জন্য ফরহাদ মাজার বলেন যে এটা ফ্যাসিস্ট সংবিধান। যদিও আমরা জানি যে সংবিধান সম্পর্কে এই ধরনের মন্তব্য করা সেটা আইনের আওতায় আসা উচিত, রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে আমরা মনে করি। কিন্তু ফরহাদ মাজার এই কথাগুলো 5ই আগস্টের পর থেকে অনর্গলভাবে বলে আসতেছে, কিন্তু সেরকম কোনো ব্যবস্থা আমরা দেখি না। যাই হোক, বাংলাদেশের যারা উদ্যতন ব্যক্তিরা আছেন এই বিষয়গুলো তারা ভালো বোঝেন, ভালো দেখবেন। কিন্তু ফরহাদ মাজারের সেই সম্পূর্ণ বক্তব্যের মাঝে জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচন নিয়ে তিনি যে কথাটা বলছেন সেই কথাগুলো আপনাদের সামনে একটু তুলে ধরে, এবং তিনি যে ইন্ডেমনিটি, দায় মুক্তি দিয়েছেন। ফরহাদ মাজার তার লেখনের মাঝে লিখছেন, অনেকের দাবি যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন ডক্টর ইউনূসের জুলাই ঘোষণা তাদের সংবিধান লঙ্ঘনের জন্য দায় মুক্তি করেছে। অনেকেই বলে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন, সেই ঘোষণাপত্রের মাধ্যমে জুলাই আগস্ট আন্দোলনে তারা যে সংবিধান বিরোধী কিছু কাজ করছে সেই কাজগুলো দায় মুক্তি দিচ্ছে, ভবিষ্যতে তাদের কিছু হবে না। শেখ হাসিনার সংবিধান রক্ষার শপথ নিয়ে এবং সেই সংবিধানের অধীনে দায় মুক্তি সম্পূর্ণ অসম্ভব। ফরহাদ মাজার বলতেছেন যে এই সংবিধানের অধীনে শপথ নিয়ে এই সংবিধানের বিপরীতে যে কাজগুলো হয়েছে সেগুলো দায় মুক্তি সম্পূর্ণ অসম্ভব। শেখ মুজিবুর হত্যার বিচার এড়ানো যায়নি, উদাহরণ হিসেবে তিনি বলতেছেন যে শেখ হাসিনার হত্যার বিচার এড়ানো যায়নি, অতএব এই দায় এড়ানোর একমাত্র উপায় সংবিধান সম্পূর্ণ বাতিল করা এবং নতুন গঠনতন্ত্র প্রণয়ন করে নতুন গঠনতন্ত্রের ভিত্তিতে সরকার গঠন করা, যেটা বর্তমান সরকার নিয়োগকর্তারা বলেন যে সংবিধান সরিয়ে ফেলতে হবে, সংবিধান বাতিল করে নতুন সংবিধান, মানে নতুন রাষ্ট্র, সেকেন্ড রিপাবলিক, যেটা কোনোভাবেই এই বাংলাদেশে সম্ভব না। সেই কথাটাও ফরহাদ মাজার নিজেই বলতেছেন। অবৈধ সরকারের অধীনে নির্বাচন অবৈধ। শেখ হাসিনার সংবিধান ও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের অধীনে নিবন্ধন পাওয়া প্রতিটি রাজনৈতিক দলের নিবন্ধন অবৈধ। এখানে তিনি বলতেছেন যে এইখানে যে নিবন্ধন নিচ্ছেন নতুন করে, এই নিবন্ধন অবৈধ। অতএব নতুন সংবিধান প্রণয়ন এবং নতুন ভাবে নির্বাচন বিধিমালা প্রণয়ন ছাড়া নির্বাচন সম্পূর্ণ অবৈধ। চীন এবং ভারতের সম্পর্ক এবং সেই সম্পর্কের বরফ গলতে শুরু করেছে, চীন ভারতের দিকে হাত বাড়িয়েছে, এরকম খবর যখন দেখছি। বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, সেনাপ্রধান, বাংলাদেশের সরকার, অনেক সব মানে পর্যায়ে আমরা দেখছি চীনের ওপরে, মানে চীন সফর করা, চীনের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা, নতুন করে সেই ব্যাপারটা আমরা লক্ষ্য করছি। এবং সেই ব্যাপারটা আমরা লক্ষ্য করছি খুব ভালোভাবে যখন আমরা দেখছি যে আমেরিকা কানেকশন, বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে আমেরিকা কানেকশনটা খুব একটা কাজে দিচ্ছে না। করিডোরকে কেন্দ্র করে আমেরিকার বর্তমান প্রশাসনের সঙ্গে বাংলাদেশ সরকারের বর্তমান সরকারের যে সুসম্পর্ক তৈরি হওয়ার একটা উপলক্ষ তৈরি হচ্ছে বলে আমাদের মনে হচ্ছিল, সেটা বোধহয় ভেস্তে গেছে বলেই চীনের দিকে সবাই হুমড়ি খেয়ে পড়ছে।
ভারত চীনের সম্পর্ক বন্ধুত্বের পর্যায়ে চলে গেছে এবং সেটা মানে খুবই উল্লেখযোগ্য বন্ধুত্বের পর্যায়ে যখন চলে গেছে তখন সেই সম্পর্কটা বাংলাদেশের রাজনীতিতে যথেষ্ট প্রভাব ফেলেছে। ভারত চীনের সম্পর্কটা আগে বলে নিই, তারপরে বাংলাদেশের রাজনীতিটা কিভাবে প্রভাব ফেলছে এবং বাংলাদেশের রাজনীতিবিদরা এবং সেনাপ্রধান সরকারের পক্ষ থেকে কেন এত ঘন ঘন চীন সফর করা হচ্ছে সেই ব্যাপারটা বুঝে ওঠার চেষ্টা করব। গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে মার্কিন শুল্কে বিপদগ্রস্ত ভারতের পাশে দাঁড়াবে চীন, এবং সেই দাঁড়াবে যখন বলছে তখন আমরা দেখছি যে অলরেডি দাঁড়িয়ে গেছে চীন। ভারতের উপরে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক শুল্ক আরোপকে কঠোরভাবে সমালোচনা করেছে চীন। বেইজিং এর পক্ষ থেকে বলা হয়েছে এই পরিস্থিতিতে তারা ভারতের পাশে থাকবে। বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত সু ফেইহং বলেছেন যুক্তরাষ্ট্র ভারতের উপরে 50% পর্যন্ত শুল্ক আরোপ করেছে এবং আরও শুল্ক বাড়ানোর হুমকি দিচ্ছে। চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করে এবং ভারতের পাশে থাকবে, যে দৃশ্যটা আমরা এক মাস আগেও কল্পনা করতে পারিনি। যুক্তরাষ্ট্রকে নিপীড়ক রাষ্ট্র আখ্যা দিয়ে ফেইহং দাবি করেছেন শুল্ককে চাপ প্রয়োগের অস্ত্র হিসেবে ব্যবহার করে তারা বিভিন্ন দেশের থেকে অতিরিক্ত মূল্য আদায় করছে, অথচ বিশ্বজুড়ে মুক্ত বাণিজ্যের সুফল ভোগ করছে তারা। তিনি বলেছেন এমন কর্মকাণ্ডের মুখে নীরব থাকা বা আপোষ করা শুধু নিপীড়ককেই আরো সাহসী করে তোলে, সুতরাং তারা নীরব থাকবে না, আপোষও করবে না। এই মন্তব্য এমন এক সময় তিনি করলেন যখন সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই 3 বছরের মধ্যে প্রথমবারের মতো ভারত সফর করে দেশে ফিরেছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে মিটিং করেছেন। বৈঠকে সীমান্ত সংকট সমাধানে দুই দেশের মধ্যে 10 দফা ঐক্যমত্য হয়ে গেছে। এর মধ্যে একটি কমিটি সীমান্ত নির্ধারণ করবে এবং আরও একটা সীমান্ত ব্যবস্থাপনা করবে, দুটা কমিটি হয়েছে। এছাড়া উভয় দেশ পুনরায় সরাসরি ফ্লাইট চালু করছে। বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং সীমান্ত ইস্যুতে সমাধানের পথে দুই দেশ একমত হয়ে গেছে। ভারতের প্রধানমন্ত্রী মোদী এক্স লিখেছেন স্থিতিশীল, পূর্বানুমানযোগ্য ও গঠনমূলক সম্পর্ক শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। চীন রাষ্ট্রদূত জোর দিয়ে বলেছেন ভারত এবং চীনের ঐক্য সমগ্র এশিয়ার উপকারে আসবে। তিনি 2 দশকে এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির দ্বৈত ইঞ্জিন হিসেবে অভিহিত করেছেন ভারত এবং চীনকে। তার মতে বিশ্বে ন্যায়সঙ্গত ও বহু মেরু কাঠামো গঠনে ভারত এবং চীনের দায়িত্ব রয়েছে। 2020 সালে হিমালয় সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছিল। সেই উত্তেজনার ব্যাপারটা এখন একেবারে মানে কমেছে তো বলা যায় অনেক আগেই, কিন্তু সেটা বন্ধুত্বে রূপ লাভ করেছে। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ এবং রাশিয়া থেকে ছাড় মূল্যে তেল কেনাকে কেন্দ্র করে ওয়াশিংটন যখন দিল্লিকে শাস্তির মুখে রেখেছে তখন দিল্লি এবং বেইজিং নতুন করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। এমনকি চীন জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাজার থেকে সরিয়ে নেওয়া ভারতীয় পণ্য তারা আমদানি করতে প্রস্তুত। ভয়াবহ ব্যাপার, অর্থাৎ ভারত যে পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করত সেই পণ্য ভারত এখন যুক্তরাষ্ট্রে রপ্তানি না করার হুমকি আগেই দিয়েছে এবং সেই পণ্যগুলো চীন আমদানি করার জন্য ঘোষণা দিয়ে দিয়েছে। তার মানে এখন আর যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব থাকছে না ভারতের ওপরে, চীনের ওপরেও কর্তৃত্ব থাকছে না। এই আমাদের উপমহাদেশীয় অঞ্চলে যে মানে সম্পর্কের ক্ষেত্রে সবথেকে বড় ব্যাপার হিসেবে, প্রতিবন্ধকতার ব্যাপার হিসেবে দেখা হতো ভারত এবং চীনের সম্পর্কটাকে। ভারত পাকিস্তানের সম্পর্ক আগের মতোই রয়েছে। ভারত এবং চীনের মধ্যে যদি বন্ধুত্ব স্থাপন হয় এবং বন্ধুত্ব স্থাপন হওয়ার যে প্রসঙ্গগুলো বললাম সেগুলো অলরেডি ব্যাপারগুলো প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং ভারত যুক্তরাষ্ট্রকে ছাড়াই এখন পথ চলতে শুরু করবে। এখন ব্যাপার হচ্ছে যে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব, পুরনো বন্ধুত্ব, রাশিয়ার কাছ থেকে তেল কেনার ক্ষেত্রে বিশেষ ছাড় পাবে ভারত, সেই ঘোষণাও চলে এসেছে। সুতরাং চীন, রাশিয়া, ভারত একটা বড় শক্তি, যে শক্তি আবার ইরানও ভারতের পাশে দাঁড়িয়েছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব এই অঞ্চলে কমে যাচ্ছে, কমে গেছে, দৃশ্যমান ব্যাপার। সুতরাং যুক্তরাষ্ট্রের যে এই শুল্ক আরোপের যে রাজনীতি, সেই রাজনীতি ধোপে টিকলো না। যখন ধোপে টিকলো না তখন আমরা বাংলাদেশকে নিয়ে কি ভাববো? বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থা আমরা দেখেছি যে এই মুহূর্তে পাকিস্তানের একাধিক মন্ত্রী বাংলাদেশ সফর করছেন। বাণিজ্য মন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী একই জন, তারা সফর করছেন, আরও একজন মন্ত্রী আসছেন। এরকম একটা পর্যায়ে যখন আমরা দেখছি যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, পাকিস্তানি মন্ত্রী আবার বন্দর পরিদর্শন করছেন, সব মিলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তৈরি করা। 3-4 দিন আগে আমরা দেখলাম যে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ তারা বেশ মানে ভয়ানক একটা তথ্য দেওয়ার চেষ্টা করেছিল, যেখানে তারা বলার চেষ্টা করেছিল যে বাংলাদেশ পাকিস্তানের সামরিক ক্ষেত্রে এক ধরনের বন্ধুত্ব, নতুন ধরনের বন্ধুত্ব তৈরি হওয়ার চেষ্টা চলছে দুই দেশের পক্ষ থেকে। এরকম পর্যায়ে আমরা বাস্তবতাটা ঠিক এই মুহূর্তে এসে উল্টো বাস্তবতা দেখতে শুরু করলাম। উল্টো বাস্তবতা কি? যখন
চীন এবং ভারত বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে একে অপরের দিকে, ঠিক সেই সময় আমেরিকার যে কর্তৃত্ববাদ করিডোর ইস্যুতে আমেরিকার সঙ্গে বর্তমান সরকারের যে অনেক ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা, সেই চেষ্টাটা বোধহয় বেহাত হতে চলেছে। মায়ানমারকে নিয়েও যে রাজনীতি ভারত এবং চীন, সেই রাজনীতি একসঙ্গে মুভ করবে, একসঙ্গে মোকাবেলা করবে, সেই ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ এখানে প্রতিষ্ঠিত করা খুব কঠিন হয়ে যাবে। সেরকম মুহূর্তেই আমরা দেখলাম কিছুদিন আগে বিএনপির একটা বড় প্রতিনিধি দল চীন সফর করে আসলো। চীনা বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে তারা মিটিং করলো। আমরা দেখেছি যে 2 দিন আগে বাংলাদেশের সেনাপ্রধান চীন সফরে গেছেন এবং তিনি 27 তারিখে ফিরবেন, অর্থাৎ 6-7 দিনের সফর, চীন সফর। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে। আমরা গতকালকে গণমাধ্যমে খবর হতে দেখেছি যে এনসিপির 8 সদস্যের প্রতিনিধি চীনে যাচ্ছে, নাহিদ ইসলামের নেতৃত্বে 8 সদস্যের এই প্রতিনিধি চীনা বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে তারা মিটিং করবে। তার মানে হচ্ছে যে বাংলাদেশের সরকার, বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা এরই মাঝে চীন সফর করেছেন, পররাষ্ট্র উপদেষ্টা করেছেন, পররাষ্ট্র সচিব করেছেন। বহুমাত্রিক যে ব্যাপার, চীনের সঙ্গে সম্পর্ক অন্যভাবে তৈরি করা এবং রাজনীতিবিদদেরও এক ধরনের প্রচেষ্টা, সেই প্রচেষ্টার মাধ্যমে একটা ব্যাপার স্পষ্ট হচ্ছে যে সব পক্ষই, বাংলাদেশের সব পক্ষই এখন চীনমুখী হয়েছে। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার সিসির বক্তব্য নিয়ে রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। যে কোনো সময় বাংলাদেশে যে কোনো নাটকীয় ঘটনা ঘটে যেতে পারে। দর্শক, কোন ঘটনাটা তোলপাড় এটা বুঝবেন কিভাবে? দেখবেন যে সাপোজ ইত্তেফাক বা সমকাল, যে কোনো নিউজ পেপারের যে অনলাইন ভার্সন, সেখানে একটা নিউজে 200-250 লাইক কমেন্ট, আর আরেকটা নিউজে 1 ঘন্টার মধ্যে 50,000-60,000 লাইক কমেন্ট। ওইটাই তোলপাড়, মানে জনগণের আকর্ষণ। এরকম দিনব্যাপী যত খবর আছে, আপনারা জানেন যে 5 মিনিট 10 মিনিট পর পর নতুন নতুন নিউজ পেপারগুলোর অনলাইন ভার্সনে দেয়, ওয়েবসাইটে দেয়। সবগুলো এনগেজমেন্ট ভালো হয় না, কিন্তু কিছু কিছু নিউজ ভাইরাল হয়ে যায় বা হিট হয়ে যায়। জনগণের মধ্যে সোশ্যাল মিডিয়ায় অনেকে শেয়ার করে, ফটোকার্ড শেয়ার করে, মন্তব্য করে, মিম বানায়, এগুলোকে বলা হয় তোলপাড়। এরকম সিইসির বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে। দর্শক, সিইসি বলেছেন আওয়ামী অঙ্গনেও এটা নিয়ে নানান কথাবার্তা অলরেডি শুরু হয়েছে। আওয়ামী লীগের অনেকের সাথে আমাদের কথা হয়, যোগাযোগ হয়, বিশেষ করে যারা বিদেশে পালাতক, অনেকে যোগাযোগের চেষ্টা করেন, যাদের সাথে একসময় টকশো করতাম। অনেকের রেসপন্স করি না, আবার যারা উন্নত দেশে আছেন বৈধ ভিসা পাসপোর্ট নিয়ে, তাদের সাথে মাঝে মাঝে কিছু কথাবার্তা হয়। তো তাদের মধ্যেও এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সিসি বললেন, নির্বাচন নিয়ে সরকার চাপ দেয়নি, দিলে পদত্যাগ করব। এর মানে নির্বাচন কমিশনার সিসি, একদম টোটাল কমিশন সিসি সহ, তাদের পদত্যাগের দাবি কিন্তু এমনিতে রয়েছে। যেমন এনসিপি কিন্তু আগে বলেছে এই নির্বাচন কমিশনার দিয়ে হবে না, ইসি পুনর্গঠন করতে হবে। এবং এই ইসিকে নাসিরউদ্দিন পাটোয়ারিরা বলেছে যে বিএনপি পার্টি অফিস। অতএব এবং জামাত সরাসরি এইভাবে না বললে তাদেরও আস্থা নেই, তারা সংস্কার চায়, পুনর্গঠন চায়। হাসিনার আইনে, হাসিনার সিস্টেমে গঠিত কোনো নির্বাচন কমিশনের উপর জামাত আস্থা রাখতে পারছে না। তারপরে জামাত চরমনায় তারা যেটা বলেছে, ঠিক আছে তারা পরীক্ষা দিক, যেমন স্থানীয় সরকার নির্বাচন করে তারপরে তারা দেখায়। তো সেই জায়গায় পদত্যাগের কথা বলেছেন। এখানে 2টা কথা, একটা হচ্ছে যে সরকারের থেকে চাপ আসলে পদত্যাগ করবেন, হ্যাঁ এমনিতেই পদত্যাগের দাবি আছে, অতএব পদত্যাগ করতে পারেন, সম্ভাবনা রয়েছে। আমি বিশ্বাস করি না কিছুতেই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আর এই নির্বাচন কমিশনের অধীন হবে, এটা আমি কখনো বিশ্বাস করি না। এই জায়গায় পদত্যাগ এটা অনিবার্য হয়ে উঠতে পারে। আর যেহেতু এই সিইসি পিওর বিএনপি দালাল, সিইসি সহ টোটাল ইসি বিএনপি দালাল, এরা তারেক রহমানের খাস লোক, খালেদা জিয়ার লোক, এবং এরা বিএনপি করে। সহজ কথা, বিএনপিকে জিতিয়ে দিতে যা করা দরকার নোংরা ভাবে তা করতে পারবে। এই জন্যই এনসিপি তাদেরকে বিএনপি পার্টি অফিস বলেছে। আপনারা দেখেছেন ইশরাক কাণ্ডে কি ঘটিয়েছে, ইশরাককে মেয়র বানাতে কত নিচে নেমেছে এই নির্বাচন কমিশন। অতএব তারা যে পিওর বিএনপির দালাল এতে কোনো সন্দেহ নাই। সেই জায়গায় জনতার দাবির মুখে সংস্কারের প্রক্রিয়ার অংশ হিসেবে যদি পদত্যাগ করতে হয়, বিএনপিকে অ্যাডভান্টেজ দিয়ে পদত্যাগ করবেন। কিভাবে? যে এই যে মানে বিএনপি বাদে অন্য কারো হয়ে সরকার চাপ দিচ্ছে বা এরকম একটা নাটক সাজিয়ে পদত্যাগ করতে পারেন। এখানে সরকার চাপ দেয়নি, চাপ দেওয়ার প্রশ্ন ওঠে না, এতটুকু বললে কোনো কনফিউশন তৈরি হতো না। কিন্তু চাপ দিলে পদত্যাগ করবে এই কথাটা বলে একটা কনফিউশন সৃষ্টি করেছেন, একটা নাটকীয়তা তৈরি করেছেন, যে কোনো সময় এই ধরনের ঘটনা ঘটতে পারে, যেহেতু পদত্যাগের দাবি আছে। এজন্য এই সিসি নির্বাচন শেষ পর্যন্ত করতে না পারলেও বিএনপিকে অ্যাডভান্টেজ দিয়ে যাবেন, বল বিএনপির কোর্টে দিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু পারবেন না। নতুন বাংলাদেশের রাজনীতিতে কোন ধান্দাবাজি চলবে না, এটা আমাদের ফাইনাল কথা। তো দর্শক, এটা এক কথা। আর বিএনপির লোকজন, আওয়ামী লীগের লোকজন অলরেডি বলছেন এই যে চাপ আছে, চাপ আর সইতে না পেরে এখন এইসব কথা বলছে। না, কোনো চাপ আছে বলে মনে করি না, কারণ জনগণের চাপ আছে আগে স্থানীয় সরকার নির্বাচনের, কিন্তু ওই বিষয়ে তো সরকার কিছুই বলছে না। আর চাপ কিছুটা ছিল ওই আসিফ মাহফুজের, কিন্তু আসিফ মাহফুজও এখন ধৈর্য হয়ে গিয়েছে, তারা কিছু বলতে পারছে না। সিসির আরেকটা কথা,
পিয়ার পদ্ধতি সংবিধানে নেই, সংবিধানের বাইরে যেতে পারি না, এটা নিয়ে আরো বেশি আলোচনা হচ্ছে। এর মানে পিয়ার পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়, এটা জানিয়ে দিয়েছেন সিসি। সিসির এই বক্তব্য অতি উৎসাহী এবং দালালির প্রমাণ। কিভাবে? প্রথম কথা হচ্ছে, সংবিধানে তো হাসিনার পালানোরটাও নাই। ডক্টর ইউনূস যে সরকার হয়েছে এটাও তো সংবিধানে নেই। সংবিধানে কোন আর্টিকেলে অন্তর্বর্তীকালীন সরকার আছে? কোথাও নাই। বলবেন যে 106 অনুচ্ছেদের বলে আপিল বিভাগের রেফারেন্স নেই। আরে আপিল বিভাগের রেফারেন্সেই তো বলা আছে যে সাংবিধানিক সংকটের কারণে। এর মানে এই সংবিধানেই তো নাই। তত্ত্বাবধায়ক সরকার নাই, অন্তর্বর্তীকালীন সরকার নাই, কিছুই নাই, সেগুলো নিয়ে কোনো কথা নাই। তাহলে পিয়ার আছে না, এটা নিয়ে আপনার কথা কেন? এখন বিষয়টাই তো টোটাল নতুন নতুন বাংলাদেশ। এখানে সংস্কার, ঐকমত্য কমিশন, সংস্কারে একমত হওয়ার কত বিষয় চলতেছে। তো সেখানে সিসি তো ভাবে বলতে পারেন না যে এটা সংবিধানে নাই, অত কিছু করার নাই। সিসি বলতে পারেন যে এটা সরকারের বিষয়, সংবিধানে ইনক্লুড করবে কি করবে এটা সরকার, রাজনৈতিক দল, ঐকমত্য কমিশন তাদের বিষয়। শেষ পর্যন্ত সবাই মিলে যে সিদ্ধান্ত আসবে আমরা সেটাই করবো। কিন্তু সংবিধান নেই, মানে এই সংবিধানকে বাইবেল হিসেবে ধরে নিয়েছে। এই কথা কেন বলবে? এটা অতি উৎসাহী না? মানে বিএনপি যেহেতু বলেছে যে পিয়ার সিস্টেম মানি না, অতএব পিয়ার সিস্টেম চলবে না, যেহেতু সংবিধানে নাই। আরে ভাই, সংবিধানে তো কিছুই নাই, এটা তো ইনক্লুড করতে হবে। সেটা আপনি কনক্লুশনে যান কেন? আপনি কেন বলেন নাই যে রাজনৈতিক দল, সরকার সবাই মিলে পিয়ার সিস্টেমের বিষয়ে কোনো সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত নেয় আমরা ওইটাই করবো, এখানে আমাদের কিছু করার নেই? আপনি এভাবে বলতেন। অতএব বাটপারি সিসির, ইসির, ওগুলো জনগণ বুঝে। আপনি যত হুজুর সাজেন, ছোট ছোট দাড়ি রেখে জামাত জামাত ভাব নেন, লাভ নেই। আপনি যে বিএনপির বাটপার এটা জনগণ জানে। এটা নাসিরউদ্দিন পাটোয়ারিরা অনেক আগে বুঝে গেছে। এই কারণেই বলেছে বিএনপি পার্টি অফিস এবং আপনার পদত্যাগ চাইছে। পদত্যাগ করতেই হবে, এটা অনিবার্য। নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে, নিরপেক্ষ লোকদের নিয়ে, বিএনপির লোকদের নিয়ে নয়, জামাতের লোকদের দিয়েও নয়। সত্যিকার অর্থে নিরপেক্ষ অনেক লোক বাংলাদেশে আছে যারা কোনো দলের প্রতি পক্ষপাত রাখে না। আর মূল কথা হচ্ছে, পক্ষপাত কারো মনের মধ্যে থাকলেও কিছু করার থাকবে না, তিনি আইন অনুযায়ী দায়িত্ব পালন করবেন, বাধ্য হবেন। দর্শক, সিসি আরো কিছু কথা বলেছেন, তার মধ্যে অনেক সন্দেহ সংশয় আছে। রোডম্যাপ নিয়ে অথবা সামগ্রিক তাদের কর্ম পরিকল্পনা নিয়ে যেগুলো জানাচ্ছে, এটা শুনলেই মনে হয় যে ওই বিএনপি যেরকম চায় ওরকম। এর আগেও আপনারা দেখেছেন বিএনপি বলেছে স্থানীয় সরকার নির্বাচন হতে পারবে না জাতীয় নির্বাচন আগে। এই সিসি সহ ইসি বলেছে স্থানীয় সরকার নির্বাচনের পরিবেশ নেই, সম্ভব না এখন। আবার বিএনপি বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, এই সিসি এরা বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। আপনি এরকম নোংরা দালালি করে এই পদে থাকবেন, এটা হবে না। আপনি যে কি ইশারা ইঙ্গিত দিয়ে কি বোঝাচ্ছেন? এখনো এই পদত্যাগের হুমকি প্লাস পিয়ার নিয়ে সংবিধানে নাই এইসব কথাবার্তা বলার মাধ্যমেও বিএনপির দালালি করলেন। প্রিয় দর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো দেখলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রিয় দর্শক, যেহেতু আপনারা সম্পূর্ণভাবে দেখে ফেলেছেন, অবশ্যই আপনারা বিষয়টি জানতে পেরেছেন। কিন্তু এই জন্য বলবো, যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।